3 পুলিশকে গ্রেফতারে পরোয়ানা জারি। এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। যাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার। যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সিজ বা সার্চ করে পেয়ে যায়, সেটা যেন এক্সামিন করতে পারে ফ্রম দি প্রপার অথরিটি। হত্যার বিচারের অপেক্ষায় মানুষ। শেখ হাসিনা কতজনকে সন্তানহারা করেছেন হদিস নেই, মন্তব্য রিজভীর। শেখ হাসিনা কসাইয়ের মতো তিনি ক্রস ফায়ার দিয়েছেন, তাজা মানুষকে উধাও করে দিয়েছেন, তারপরেও তাকে বলতে হবে মানবতাবাদী। এটাকেই বলা হয় ফ্যাসিবাদ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা, আর্থিক চাপে বিদ্যুৎ জ্বালানিতে বকেয়ার পাহাড়, পাওনা চেয়ে শেভরন আদানির চিঠি, অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। গাজীপুরের শেখ রেহানা পরিবারের 4টি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান, অবৈধ সম্পদ কিনা অনুসন্ধান শুরু দুদকের, আরও একাধিক সম্পদের খোঁজ। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন ইসি সচিব। ভোটারদের আস্থা ও সচেতনতা বাড়াতে সহায়তা দেবে ইইউ। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু কাল। টঙ্গীর তুরাগ তীরে আসছেন মুসল্লিরা, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। সরেজমিন পরিদর্শন র্যাব মহাপরিচালকের। জুলাই হত্যার আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন, তারা তামাশা করতে বসেননি। আইজিপি, ডিএমপি কমিশনার যেই গাফিলতি করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিন আরেক মামলায় 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো হাজির করা হয় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। এ মামলায় পরোয়ানাভুক্ত আরও 4 আসামি এখনও পলাতক। এ সময় একজন প্রসিকিউটর আদালতকে বলেন, পরোয়ানার আদেশ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে পুলিশ। এমনকি ভুক্তভোগীরা গিয়ে আসামিদের দেখিয়ে দেওয়ার পরও আটক করা হচ্ছে না। আদালত প্রশ্ন করেন, 100-এরও বেশি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, গ্রেফতার কত? রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান মাত্র 35 জন। শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, যার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনতে প্রসিকিউশনকে বলেন ট্রাইব্যুনাল। সে সময় চেয়ারম্যান বলেন, আদালত তামাশা দেখতে বসেননি। আইজিপি, ডিএমপি কমিশনার যেই গাফিলতি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল ক্ষোভ ছাড়লেও গণমাধ্যমের সামনে এসে মুখে কুলু পাটেন প্রসিকিউটররা। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে, এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এটা বলতে চাচ্ছি না। কোনো বিষয় যখন সুনির্দিষ্ট ঘটনার কথা বলবো, তখন অধিকাংশ বিষয় আপনাদের নলেজে আছে। এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই জায়গার ঘটনাটা ঘটেছে। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার গ্রেপ্তারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি। কাজেই এটা গোপনীয়তার স্বার্থে এটা আমরা আপনাদেরকে বলছি না। এছাড়া মামলার তদন্তে তদন্ত সংস্থাকে তল্লাশি, জব্দ, নথি যাচাই করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কতজনকে সন্তানহারা করেছেন তার হদিস নেই, মন্তব্য করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, হত্যার বিচারের অপেক্ষায় মানুষ। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক আয়োজনে তিনি বলেন, জুলাই আন্দোলনে গুলি চালানোয় জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্র মামলা না করে পাড়া মহল্লা থেকে বাদী খোঁজা হচ্ছে। টাকা বা স্থানীয় প্রভাব খাটিয়ে বিএনপির অনেককে আসামি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচির সমালোচনা করে রিজভী বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের বিচারের অপেক্ষায় আছে। ওর কাছে মানবতা
শিশু কিশোর নারী এর কোনো মূল্য নেই, ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই চাই। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, এরা তো প্রচণ্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। তৃতীয় কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন। বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অংশ নেন 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে ভোটার তালিকা আইন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, সাংবিধানিক নীতিমালা, প্রবাসীদের ভোট সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে সকালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে ইসি সচিব জানান, ভোটারদের আস্থা ও সচেতনতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করবে। এছাড়া প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। ইলেকশন কমিশন সচিবালয়ে যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে ওনাদের ফিডব্যাক দিতে এসছেন। সব লেভেলেই একটাই কথা যে ওনারা কমিটমেন্ট আছে ফর ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এবং এটাই ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন। প্রবাসী ভোটার তাদেরকে কি করে আমরা ভোট ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে আমরা বলেছি যে তাদের জন্য পরামর্শ বা যদি কোনো মডেল থাকে আমাদের কাছে শেয়ার করতে, এবং ওনারা বলেছেন যে এটা ওনারা বিবেচনায় রাখবেন। গাজীপুরে টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাংলোর সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদ অবৈধ কিনা অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মালিকানায় যুক্ত থাকায় শফিক আহমেদ সিদ্দিক এবং তারেক সিদ্দিকির বিরুদ্ধেও অনুসন্ধান চলবে। দুদকের শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকের সহ অন্যদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানে নতুন করে যুক্ত হবে এই অভিযোগ। দুদকের অভিযোগে বলা হচ্ছে, গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলছে শেখ রেহানা পরিবারের সদস্যদের। বিভিন্ন সময়ে কেনা এইসব রিসোর্ট ও বাগানবাড়ি করা হয় অবসর সময় কাটানোর জন্য। যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ ওঠার পর দেশেও রেহানা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ সম্পদের তথ্যও মিলেছে। বিপুল পরিমাণ দায় দেনার কারণে আর্থিক চাপে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। পিডিবি আর পেট্রোবাংলার কাঁধে এখন ৬৫,০০০ কোটি টাকার বেশি বকেয়া। এরই মধ্যে পেট্রোবাংলাকে মার্কিন কোম্পানি শেভরন ও পিডিবিকে ভারতীয় কোম্পানি আদানি বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, বড় অঙ্কের আর্থিক চাপ থাকায় এবারও গরমে ব্যাহত হতে পারে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক মিয়া রবিনের রিপোর্ট। আর্থিক টানাপোড়েন আর ডলার সংকটে গত ৩ বছর ধরেই দেখা যায় পর্যাপ্ত জ্বালানির অভাবে সর্বোচ্চ চাহিদার সময়েও বন্ধ রাখতে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র। ফলে গরমের সময় সইতে হয় তীব্র লোডশেডিং। জেকে বসা আর্থিক সেই বেহাল দশা থেকে এখনও বেরোতে পারেনি বিদ্যুৎ খাত। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর দাবি, পিডিবির কাছে পাওনা ঠেকেছে ১৬,০০০ কোটি টাকায়। আর এই অর্থ সংকটের কারণে এবারও মিলছে না গরমে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনের নিশ্চয়তা। ডেফিনেটলি কনসার্নিং। আমরা যে তেল ইম্পোর্টটা করবো কখন থেকে করবো, আমার 6 মাস অলরেডি পেন্ডিং আছে। সব মিলিয়ে হলো পরিস্থিতি অবশ্যই বেশ খারাপ। গভর্নমেন্টেরও ফান্ড ক্রাইসিস আছে, সেটা আমরা বুঝি, বাট আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো হাত পা বাঁধা। মানে আমি তো এটা না পেলে আমি তো ইলেকট্রিসিটি দিতে পারবো না, তাহলে কিন্তু সামারে রোজার সময় একটা লোডশেডিং আসবে। শুধু তাই নয়, ৮৪৫ মিলিয়ন ডলার বা ১০,০০০ কোটি টাকা বকেয়া দাবি করে তা জুনের মধ্যে পরিশোধ করতে পিডিবিকে চিঠি দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি। নতুবা গুনতে হবে জরিমানা। একই অঙ্কের টাকা পায় পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। এছাড়া গ্যাসের মূল্য বাবদ পেট্রোবাংলার পাওনা ৭,০০০ কোটি টাকার বেশি। সব মিলিয়ে অন্তত ৪৩,০০০ কোটি টাকার দেনায় জর্জরিত সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠান পিডিবি।
একই চিত্র জ্বালানি খাতেও। এনবিআরের দাবি করা ভ্যাট শুল্ক, শেভরনের পাওনা আর এলএনজি আমদানি বাবদ 22,000 কোটি টাকার বকেয়া এখন পেট্রোবাংলার কাঁধে। এর মধ্যে বকেয়ার অন্তত আংশিক পরিশোধে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে গ্যাস উত্তোলনকারী মার্কিন প্রতিষ্ঠান শেভরন। প্লাস পয়েন্ট যে ওনারা টোটাল ডিউজটা অ্যাট এ টাইম চান না, ওনারা বলেন যে আপনারা ভাগে ভাগে দিয়ে দেন। সপ্তাহের মধ্যে আমাদের টার্গেট $100 মিলিয়ন কালেক্ট করব, সেইটা দিয়ে আমরা শেভরন এবং অন্যান্য এসেনশিয়াল ডিউজ যেগুলি আছে সেগুলি আমরা দিয়ে দিব। কনসার্নের অবশ্যই আছে, কন্টিনিউয়াস অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের সাথে ডলারের জন্য যোগাযোগ করছি। বিপুল দায় দেনা আর অর্থ সংকটের কারণে এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা বিশেষজ্ঞদের। তাই পরামর্শ আসছে জনজীবন সহনীয় আর অর্থনীতি গতিশীল রাখার তাগিদেই বিদ্যুৎ জ্বালানি খাতে অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার। অন্য সব কিছু ইম্পর্টেন্ট, বাট এগুলো হলো সুপার ইম্পর্টেন্ট। যেভাবে করে হোক এই টাকাটা দিতে হবে আর স্পিডটা বাড়াতে হবে যে রেটে টাকা দিচ্ছে। কিন্তু আমরা যদি দেখি বকেয়াটা বাড়ছে, তাহলে তো অদূর ভবিষ্যতেই এমন একটা সিচুয়েশন এটা আসবে যে হঠাৎ করে আমরা দেখব বিদ্যুৎ পাচ্ছি না, আমরা গ্যাসের সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, সব কিছুতে একটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ খাতের দেনা পরিশোধে চলতি সপ্তাহে 1,000 কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। তবে ব্যাপক দায় দেনার বিপরীতে এ অঙ্ক নগণ্য। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বেশ ভুগিয়েছে অর্থ সংকট, ডলারের অপ্রতুলতা আর বিপুল পরিমাণ বকেয়ার মতো বিষয়গুলো। এসব বিষয় কতটা মুনশিয়ানার সঙ্গে সামাল দেয়া যায় তার উপরই অনেকটা নির্ভর করছে এবারের গ্যাস বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, এমনটি মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। বাণিজ্য মেলা শেষ হচ্ছে কাল। ছুটির দিনে সর্বোচ্চ ক্রেতা সমাগম আশা। অমর একুশে বইমেলার প্রস্তুতি প্রায় শেষ। একদিন পরেই বসছে লেখক পাঠক প্রকাশকের মিলন মেলা। কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। একদিন আগেই টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল। ছোট দলে ভাগ হয়ে জিকি রাজগারে ব্যস্ত সময় পার করছেন আগতরা। এদিকে শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ময়দান। সরেজমিন পরিদর্শন করেছেন র্যাব মহাপরিচালক। তোহা খান তামিমের রিপোর্ট। ছোট ছোট দলে ভাগ হয়ে দিনই আলোচনা শুনছেন ধর্মপ্রাণ মানুষ। জিম্মাদারের অধীনে কোথাও কোথাও চলছে প্রস্তুতি সভা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে 2 ধাপের, মোট 6 দিনে। প্রথম 3 দিন অংশ নেবেন 41 জেলা আর ঢাকার একাংশ, পরের 3 দিন 22 জেলার আর ঢাকার অবশিষ্টাংশ। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক মুকরম পরিবেশ। আমরা এখানে আসছি আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, আর আলহামদুলিল্লাহ এখানে মাঠের মধ্যে অনেক আমল হচ্ছে। এখানে আসে আল্লাহর রহমতে ভালো লাগছে, পুরো পরিবেশটা ভালো এবং সিসি ক্যামেরার আওতায় আছে পুরো। এখানে আইসা একটা দিলের একটা স্প্রে হয়, একটা আমলের একটা জজবা তৈরি হয়। আল্লাহ যেন আমাদেরকে এই আশাকে কবুল করেন। আয়োজনের প্রস্তুতি দেখতে ময়দান পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক। এ সময় মূল মঞ্চসহ ঘুরে দেখেন আশপাশের বিভিন্ন স্থাপনা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সর্বশেষ প্রস্তুতি সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ছাড়াও অন্যান্য বছরের মতো ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে ইজতেমা ময়দান। কোনো ধরনের দুনিয়াভি লাভের আশা না করে শুধুমাত্র সৃষ্টিকর্তার রাজি খুশির জন্যই কানায় কানায় পূর্ণ হয়েছে বিশ্ব ইজতেমা ময়দান। আগামী কয়েকদিনের এ মেহনত কল্যাণে আসবে গণমানুষের, এমনটাই প্রত্যাশা অংশগ্রহণকারীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সবশেষ প্রস্তুতির বিষয়ে জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
কিছুক্ষণ আগে এখানে ইজতেমা ময়দানে জোহরের নামাজ আদায় করেছেন এখানকার মুসল্লিরা, ধর্মপ্রাণ মানুষ, এবং এই নামাজ আদায়ের পরে এখানে যে বয়ান, সে বয়ান শুরু হয়েছে। যদিও কাগজে কলমে আগামীকাল শুক্রবার বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়ে 58তম বিশ্ব ইজতেমার যেই আনুষ্ঠানিকতা সেটি শুরুর কথা ছিল, তারপরেও এখানে যে মানুষের উপস্থিতি, মানুষের ঢল, সে অনুযায়ী কিন্তু এখন থেকে যে শুরু হয়েছে, যদিও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল শুরুর কথা থাকলেও আজ বাদ মাগরিব ভারতে মাওলানা ইব্রাহিম দেওলার আম্বয়ানের মধ্য দিয়ে এবারের যে ইজতেমার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে। অর্থাৎ ঠিক বলা যায় যে কয়েক ঘন্টা আগেই তারা শুরু করে দেবেন, এবং আগামীকাল বাদ ফজর আম্বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব, এবং এছাড়া দফায় যে দিনী আলোচনা, খিতায় যে আলোচনা, সেগুলো তো চলবেই। পাশাপাশি কালকে জুমাবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে জুমার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় খুব স্বাভাবিকভাবেই। ঢাকা এবং ঢাকার আশপাশে যারা রয়েছেন, যারা এখানকার বাসিন্দা রয়েছেন, আশপাশে বিভিন্ন জেলা বাসিন্দা রয়েছেন, তারা খুব স্বাভাবিক, যারা ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না কিংবা হয়তোবা বাসা বাড়ি থেকে তারা অংশগ্রহণ করেন বিভিন্নভাবে, বিভিন্ন গণমাধ্যমের ওসিলাতে, কিন্তু তারা কিন্তু এই যে জুমার নামাজে তারা অংশগ্রহণ করেন, এবং খুব স্বাভাবিকভাবে একটি বড় জামাত অনুষ্ঠিত হয় জুমার নামাজে, এবং সেই জামাতে অংশগ্রহণ করার জন্য তারা মুখিয়ে থাকেন। সেই জুমার নামাজ কালকে খুতবা পড়াবেন মাওলানা জুবাইরুল হক সাহেব। তো এভাবেই কিন্তু বলা যায় যে এভাবেই কিন্তু আয়োজকদের পক্ষ থেকে ইজতেমার যে আনুষ্ঠানিকতা, সেটি আসলে যে কার্যক্রম বা কর্মসূচি, সেটি সাজানো হয়েছে। কিছুক্ষণ আগে বলেছিলাম যে জোহরের সালাত আদায় করেছেন মুসল্লিরা, এবং জোহরের সালাত আদায় করার পরে যে যার মতো করে দুপুরের খানার যে আয়োজন, সেটি খানার আয়োজন চলেছে এবং একইভাবে চলছে। পাশাপাশি একইভাবে কিন্তু এই যে ইজতেমার যে কার্যক্রম, অর্থাৎ যে বিভিন্ন ধরনের বক্তব্য, দিনী আলোচনা, সেটি চলছে, এবং মূল যে মঞ্চ, সেই মঞ্চ থেকে ইজতেমার যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং এখানে যারা বসে আছেন, তারা যে যার মতো করে সময় কাটাচ্ছেন এবং সেই দিনী আলোচনা শুনছেন। তো সব মিলিয়ে বলা যায় ইজতেমার যেই কার্যক্রম, সেটি শুরু হয়ে গেছে এবং চলবে আগামী এই যে প্রথম পর্ব ইজতেমা, আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত এই টানা কিন্তু এই ইজতেমা চলবে প্রথম পর্বের। আবারও 14, 15 এবং 16 ফেব্রুয়ারি দ্বিতীয় যে পর্ব, সেই দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। তো এই ছিল টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার হাতে সব শেষ। সরাসরি ছিলাম টঙ্গী ইজতেমা ময়দানে। রংপুরে জুলাই আন্দোলনে আহত 172 জনকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে রংপুর শিল্পকলা একাডেমিতে সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, যতদিন পর্যন্ত জুলাই শহীদ পরিবারের পুনর্বাসন না হবে, ততদিন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে জুলাই ফাউন্ডেশন। গেল বছরের 19 জুলাই রংপুর সিটি বাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে গুরুতর আহত হন আবিদুল ইসলাম। কয়েক দফা চিকিৎসা করেও রক্ষা করতে পারেননি নিজের দু চোখ। এখন দৃষ্টিহীন হয়ে অনেকটাই পরনির্ভরশীল হয়ে পড়েছেন। একই অবস্থায় গ্রাম্য চিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকী, কলেজ পূর্ব শিক্ষার্থী আসাদ কিংবা আইরিনের ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলি কিংবা লাঠিচার্জে আহত হয়ে ক্ষত বয়ে বেড়াচ্ছেন তারা। অতিরিক্ত গুলি বর্ষণ করে আমাদের উপরে, এবং ঘটনাস্থলে আমরা অনেক রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়ি, এবং দুই চোখের দৃষ্টি আমার তৎক্ষণিক আমি হারাই ফেলি। আমার মাথার পিছনে আঘাত করে এবং আমার চোখের অনেক সমস্যা হয়। আমি এখনো পর্যন্ত অসুস্থ। খরচ করছি বহু টাকা, কিন্তু আমি চলতে পারতেছি না। আমি সরকার কাছে আবেদন বা ডিসি প্রশাসনকে বলছি যাতে আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে। ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম, ওখানে চিকিৎসা হওয়ার পরে আমার আবার একটা রিক্সা ছিল, রিক্সা বিক্রি করে আমার চিকিৎসা করায়। এখন জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে আমাদের কিছু অনুদান দিতেছে। ধন্যবাদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে। বৃহস্পতিবার রংপুর শিল্পকলা একাডেমিতে জুলাই আন্দোলনে আহত 172 জনকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, যতদিন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার না হবে, ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। আহতদের জন্য নতুনভাবে তাদের কাছে যাতে আর্থিক সহযোগিতা আমরা পৌঁছে দিতে পারি, সেজন্য আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শিরোনামে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় একটি করে প্রোগ্রাম করার চিন্তা করছি। যারা এই আজকের এই লিস্ট থেকে বাদ পড়েছে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই লিস্টগুলো আমরা জোগাড় করছি, তাদের তথ্যগুলো আমরা জোগাড় করছি। তাদের তথ্যগুলো নিয়ে তাদের কাছে আমাদের যে আর্থিক সম্মাননাটি আছে, সেটি বিকাশ হোক অথবা ব্যাংকের মাধ্যমে হোক, তাদের কাছে সেটি পৌঁছে যাবে। অনুষ্ঠানের শুরুতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বক্তব্য দিতে গেলে আন্দোলনে দায়ী পুলিশ সদস্যদের বিচার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।
জুলাই আন্দোলনে হামলা ও হত্যায় জড়িতদের বিচার দাবিতে আমরণ অনশন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা। এ সময় নানা স্লোগান দেন তারা। পরে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে ৮ দফা দাবিতে একই জায়গায় সকাল 11টা থেকে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার ও আওয়ামী লীগের রাজনীতি বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের জন্যই, সংস্কারের জন্যই তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই। আমরা এই সরকারের কাছ থেকে এখন পর্যন্ত ন্যূনতম কোনো বিচার পাই নাই। শীর্ষ সন্ত্রাসী খুনি নফেল থেকে শুরু করে আজম নাসির থেকে শুরু করে এখানে রনি আছে, তারপর টিনু সরকার, যাতে এদের বিচারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বইমেলার প্রস্তুতি প্রায় শেষ। এবার বইয়ের রাজ্যে বুধ হওয়ার পালা। আর মাত্র একদিন পরেই লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণায় মুখরিত হবে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। আগামী শনিবার বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। রঙিন মলাটে নতুন বইয়ের গন্ধ আর বর্ণমালার হাতছানিতে প্রাণের মেলার আয়োজন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুদিন আগেও যে প্রাঙ্গণ ছিল কেবলই বাঁশ কাঠের কঙ্কাল, এখন তা রূপ নিয়েছে এক একটি বইয়ের ঘরে। সারি সারি স্টল, প্যাভিলিয়ন জুড়ে এখন চলছে শেষ সময়ের তদারকি। বইয়ের তাকের নান্দনিক ডিজাইন আর রং তুলির শেষ প্রলেপ দিতে যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। পুটিং করছে, গস্তাছে, গসার পরে এটা একটা রং মারবো, পরে ফিনিশিং দিয়ে দিব। আজ আর কালকের মধ্যে হয়ে যাবে। আমরা ডে নাইট কাজ করতেছি, তো সারা রাত কাজ করি। কাজ এখন চলমান, আমরা স্টল সাজাচ্ছি। আগামীকালকের ভিতরে আমরা আশা করছি যে স্টলটা সম্পূর্ণ নির্মাণ হয়ে গেলে পরে বইগুলো আমরা নিয়ে এসে গুছিয়ে ফেলবো। জুলাই অভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তুলতে এবারের মেলায় যুক্ত করা হয়েছে জুলাই চত্বর। মেলা কমিটির সদস্য সচিব জানিয়েছেন, এবারের মেলা হবে ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা স্বপ্নময় বাংলাদেশের অভিপ্সা, তখন বইমেলা আসছে। প্রস্তুতি প্রায় সবকিছু সম্পন্ন হয়ে গেছে। পরিসরের বিবেচনায় এবারের বইমেলাটা সবচেয়ে বড় বইমেলা হচ্ছে, কারণ 100-র মতো নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। বাঙালি জাতিসত্তাকে ধারণ করে গড়ে ওঠা বইমেলাকে ঘিরে মুছে যাবে সব বিভেদের রেখা, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে প্রায় মাসব্যাপী কর্মযজ্ঞের পর অবশেষে প্রস্তুত ঐতিহাসিক এই প্রাঙ্গণ। প্রস্তুত লেখক, প্রস্তুত পাঠকও। এখন কেবলই বইকে ঘিরে মহা এই সাংস্কৃতিক উৎসবে মিলিত হবার পালা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। ৩ জনের নাম বাদ দিয়ে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বাদ পড়েছেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। বুধবারের সভায় লেখক তালিকা চূড়ান্ত করা হয়। এর আগে গত 23 জানুয়ারি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2024-এর জন্য 10 জনের নাম ঘোষণা করা হয়। পরে 25 জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো। স্থগিতের ঘোষণার পর 27 জানুয়ারি কথা সাহিত্যিক সেলিম মোরশেদ পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন। এদিকে পুরস্কার নিয়ে বিতর্কের জেরে বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন কবি সাজ্জাদ শরীফ ও মোরশেদ শফিউল হাসান। কাল পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরের। শেষ মুহূর্তে এসে বেড়েছে ক্রেতা সমাগম। বিভিন্ন পণ্যে চলছে নানা আকর্ষণীয় অফার। অন্তত আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন বিক্রেতারা। শুক্রবার ছুটির দিন শেষে পর্দা নামতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। মাসব্যাপী এই আয়োজনে ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো এলাকা। শেষ মুহূর্তে এসে অনেক বিক্রেতার দাবি, মেলার সময়সীমা যেন 1 সপ্তাহ বাড়ানো হয়, কেননা ওই দিন সাপ্তাহিক ছুটির দিন থাকায় ভালো বিক্রির প্রত্যাশা তাদের। শনিবারটা আমাদের একটা ভাইটাল একটা ডে,
তো যেহেতু একটা দিন পড়ে গেছে স্যাটারডে, আমার মনে হয় যে একটা দিন এক্সটেন্ড হলে আমাদের ব্যবসায়িকদের জন্য অনেক ভালো হতো আর কি। আমরা চাচ্ছিলাম যে মেলাটা একদিন বাড়ুক, কারণ শুক্রবারে যদি শেষ হয়ে যায়, শুক্রবারে তো দেখা যাচ্ছে যে আমরা বিকালের পর থেকে বা সন্ধ্যা থেকে ব্যস্ত হয়ে যায় মালপত্র গোছানো। আমরা চাইতেছি এক সপ্তাহ যাতে মেলাটা বাড়ায়। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় শুরুতে ক্রেতা সমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বিভিন্ন পণ্যে দেওয়া অফারে নজর ক্রেতাদের, তারাও চাইছেন যেন মেলার সময়সীমা কিছুদিন বাড়ে। আজকে যেহেতু শেষের দিকে মনে হচ্ছে ক্রাউডটা একটু কম, হয়তো এটা এক্সটেন্ড করলে একটু বাড়তে পারে। আরো 2-1 দিন বাড়িয়ে দিলে ভালো, এটা আমি অন্য দোকানেও বলে আসছি যে তোমরা নিরাশ হও না। সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য মেলার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইয়ানুর শিফাত। সরাসরি যাচ্ছি তার কাছে। শুক্রবার পর্দা নামতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। তবে শেষ মুহূর্তে এসে অনেক বিক্রেতারাই দাবি করছেন যেন মেলার সময়সীমা 1 সপ্তাহ বা অন্তত একদিন বা অর্থাৎ শনিবার পর্যন্ত যেন বাড়ানো হয়, কেননা শনিবার সাপ্তাহিক ছুটির দিন এবং এই দিন স্বাভাবিকভাবে মেলায় ক্রেতার দর্শনার্থীর সংখ্যা বেশি হয় এবং ভালো বিক্রির প্রত্যাশা সামনে রেখেই বিক্রেতারা দাবি করছেন যে যেন মেলার সময়সীমা একদিন অর্থাৎ শনিবার পর্যন্ত যেন বাড়ানো হয়। আর এদিকে আমরা রফতানি উন্নয়ন ব্যুরোর বিষয়ে যতটুকু শুনেছি যে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এবং আমরা যতদূর জেনেছি যে মেলার সময়সীমা বাড়ানোর বিষয়ে তারা বিক্রেতাদের আবেদন পেয়েছেন, কিন্তু সময়সীমা বাড়বে কি বা না সে বিষয়ে সিদ্ধান্ত আজকে বিকেল বা সন্ধ্যা নাগাদ জানা যাবে। মেলার যেহেতু শেষ মুহূর্ত চলছে, এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মেলায় দিন গণনার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে আর ছুটির দিনগুলোতে ভিড় প্রত্যাশার চেয়ে বেশি ছাড়িয়ে যায়। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন এবং এই দিন হচ্ছে আমরা যেমনটা দেখেছি বেলা গণনার সঙ্গে সঙ্গে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেড়েছে এবং এখন মেলায় কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যেমনটা দেখেছি যে মাসব্যাপী চলা এই বাণিজ্য মেলার শেষ দিকে বিভিন্ন স্টল এবং প্যাভিলনের মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বড় ধরনের অফার দিচ্ছেন এবং যার প্রতি মূলত ক্রেতাদের আকর্ষণ এবং তারা এই অফারগুলোর দিকেই মূলত তাকিয়েছিলেন এবং বিশেষ করে আমরা যেমনটা দেখি যে মেলায় গৃহস্থলী সামগ্রীর চাহিদা বেশ ভালো। এছাড়া আসবাবপত্র, ইলেকট্রনিক্স পণ্য, নারীদের অলংকার, পোশাকের চাহিদা বেশ ভালো এবং যেসব স্টল বা প্যাভিলনে এইসব পণ্যর বেচা বিক্রি হচ্ছে সেখানে তুলনামূলক ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এসব পণ্যের দোকানিরাও বিভিন্ন পরিমাণে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছেন এবং বৃহস্পতিবার কিন্তু অনেকে কর্ম দিবস শেষের দিকে কর্মব্যস্ত দিন শেষে মেলায় আসবেন বলে বিক্রেতাদের প্রত্যাশা এবং দিন গণনার সঙ্গে সঙ্গে মেলায় বিক্রি বাড়বে বলেই তারা আশা করছেন। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছ থেকে সবশেষ সংবাদ। সরাসরি ছিলাম বাণিজ্য মেলা প্রাঙ্গণে। থ্রি হুইলার ও সমজাতীয় যানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা দ্রুত গেজেটে প্রকাশ সহ 8 দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা জানান, নীতিমালা প্রণয়নে 2017 সালে কাজ শুরু করে সংগ্রাম পরিষদ। 2021 সালে তা চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। লম্বা সময় পার হলেও এখনও সে বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি সরকার। এ সময় দাবি মেনে না নিলে ফেব্রুয়ারিতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যা মামলায় 2 ভাই রাজন ও রনিকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ। এ নিয়ে এই হত্যাকাণ্ডে 6 জনকে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের ডিসি মিজানুর রহমান জানান, গেল 21 জানুয়ারি ব্লেড বাবু হত্যায় মুরাদ নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থেকে তাদের মধ্যে রাজন যে গ্রুপটা এবং যে ব্লেড বাবু এদের মধ্যে এলাকার আধিপত্য প্লাস হচ্ছে
কিছু ওই এলাকার কিছু টাকা পয়সা মানে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিভিন্ন বিষয়ের যে আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তদন্ত অব্যাহত আছে। তদন্তে যদি কাউকে সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং কাউকেই আমরা আইনের হেফাজতে থেকে মুক্ত পাওয়ার সম্ভাবনা নাই। চট্টগ্রাম বন্দরের খোলা শেডে পড়ে থাকা 297টি গাড়ি নিয়ে চরম বেকায়দায় পড়েছে শুল্ক বিভাগ। মামলা থাকায় 195টি গাড়ি যেমন নিলামে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, আবার বাকি 102টি গাড়ি আদৌ চলাচল উপযোগী রয়েছে কিনা তা জানতে রিপোর্ট চাওয়া হচ্ছে বিআরটিএর কাছে। অথচ এসব গাড়ি দ্রুত শেড থেকে সরিয়ে নিতে চাপ দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 20 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা 297টি গাড়ির মধ্যে 195টির বিরুদ্ধে মামলা রয়েছে উচ্চ আদালতে। অবশেষে বিষয়টি নিশ্চিত হতে পেরেছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি করা এসব গাড়ি ডেলিভারি না হয় ঢাকা পড়ে গণজঙ্গলে। এগুলো সরিয়ে নিতে বন্দরের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলে অনুসন্ধানের নামে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য নতুন গাড়ির জাহাজ যখন আসে তখন গাড়িগুলো রাখতে আমাদের হিমশিম খেতে হয়, আর এই স্পেসটা খালি হলে আমরা অন্য গাড়ি রাখতে পারি, আমাদের একটু রেভিনিউ জেনারেট হয়। ইম্পোর্টার যে টাকা খরচ করেছে ওই টাকাটা আমার বাইরে চলে গেছে, বাট এই গাড়িগুলো থেকে আমি কোনো রেভিনিউ পাই নাই। আবার এই গাড়িগুলোর এখন ব্যবহার উপযোগিতাও নাই যে এই গাড়িগুলো আমার দেশে চলাচল করে এটা কোনো সেবা আমাকে দিতে পারবে। মামলা জটিলতায় আটকে যাওয়া 195টি গাড়ি আপাতত নিলাম কিংবা স্ক্র্যাপ হিসেবে কেটে ফেলার সুযোগ থাকছে না। অপরদিকে মামলা না থাকা বাকি 102টি গাড়ি নিলামে তোলা যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। বিশেষ করে 20 থেকে 22 বছর আগে আমদানি করা এসব গাড়ি চলাচল উপযোগী কিনা তা নিশ্চিত হতে বিআরটি এর কাছে প্রতিবেদন চাওয়া হবে। সেখানে ইতিবাচক ফলাফল এলো প্রশ্ন থেকে যাবে পুরাতন ও জরাজীর্ণ গাড়ি রাস্তায় নামতে পারবে কিনা তা নিয়ে। যদি এই রকম সিচুয়েশন তৈরি হয় যে আমার নিলাম এগুলি আমি করতে পারছি না, আইনগত জটিলতা আছে বা এই প্রক্রিয়াগুলি শেষ হতে হতে এগুলি ব্যবহার উপযোগিতা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো আমাদের ধ্বংস প্রোগ্রাম যেতে হবে। এদিকে মামলা দ্রুত নিষ্পত্তি করে গাড়িগুলো নিলাম কিংবা আমদানিকারকের বিপরীতে ছাড় করার ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বারবিরা নেতারা। আরও বেশি পাওয়ার আশায় যখন গাড়িগুলো নিলামে দেওয়ার গভর্নমেন্ট চেষ্টা করে, আসলে শেষ পর্যায়ে গিয়ে গাড়ি বেশি পাওয়া যায় না, গাড়িগুলো আরও নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রথম বিটের চেয়ে আরও কম দামে গাড়িগুলো বিক্রি হয়। শেডে দামি মডেলের প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস যেমন রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু পিকআপ এবং ট্রাক। বিদেশ থেকে আমদানি করা 74টি গাড়ি নিলামে বিক্রি করতে না পেরে অন্তত 6 মাস আগে কেটে স্ক্র্যাপ করা হয়েছে, কিন্তু নানা জটিলতায় সে স্ক্র্যাপ এখনও বিক্রি করা যায়নি। এর মাঝে নতুন করে যুক্ত হচ্ছে 297টি গাড়ি। এসব গাড়ি কি কাটা হবে নাকি নিলামে বিক্রি হবে সে সিদ্ধান্ত নিতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সচিবালয় এলাকায়। তাজা ফল ও ফল জাতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে দেশের বেশ কয়েকটি জেলায় মানববন্ধন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত শুল্ক এসডি টিটিআই প্রত্যাহার না করলে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার হুমকি ব্যবসায়ীদের। এক দফা এক দাবি, প্রত্যাহার করতে হবে তাজা ফল ও ফলজাতীয় পণ্যের উপর আরোপ করা অতিরিক্ত ভ্যাট ও শুল্ক। বৃহস্পতিবার দাবি আদায়ে চট্টগ্রাম, ফেনী ও সিলেট সহ কয়েকটি জেলার ব্যবসায়ীরা রাস্তায় নামেন। তাদের অভিযোগ, ফল ও ফলজাতীয় পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে স্বাভাবিক নিয়মেই দাম বেড়েছে। এজন্য ফল কিনতে আগ্রহী নন ক্রেতারা। এতে ব্যবসায় ক্রমাগত লোকসানে পড়ে ধস নেমেছে, আর ফলের চোরাচালান বাড়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। ইম্পোর্টাররা মাল আনতে পারছে না, আর আনলেও এই ট্যাক্সের কারণে মালের পড়তা বেশি। এই ট্যাক্সে 130 থেকে 150 টাকা ট্যাক্স প্রতি কেজিতে, তাহলে মানুষ কি খাবে? যদি সরকার এভাবে ব্যাট বসিয়ে থাকে তাহলে আমাদের হাজার হাজার শ্রমিক
এখানে বেকার হয়ে যাবে। এদিকে একই দাবিতে রাজধানীর বাদামতলীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানা হলে পরদিন থেকে দেশের সব স্থল ও নৌবন্দর হতে আমদানি করা তাজা ফল খালাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 3 তারিখ পর্যন্ত যদি সরকার আমাদের এই দাবিকে মেনে নেয়, এই সম্পূরক শুল্ক প্রত্যাহার করে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবো। অন্যথায় 4 তারিখ থেকে আমরা মাল ডেলিভারি করতে পারবো না। গত 9 জানুয়ারি এনবিআর এর প্রজ্ঞাপন অনুযায়ী বাদাম, আম, কমলালেবু, আঙ্গুর, আপেল ও নাশপাতি সহ যে কোনো ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক 10% বাড়ানো হয়েছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা, আর্থিক চাপে বিদ্যুৎ জ্বালানিতে বকেয়ার পাহাড়, পাওনা চেয়ে শেভরন আদানির চিঠি, অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।